আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আইনটা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কেউ, আমার মনে হয় সেটা টিকবে না। যে মানদণ্ডের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাতে তো প্রত্যেকটা সরকারি দল যখনই তারা সরকারে ছিল এই ধরনের কর্মকাণ্ড তারা কম বেশি করেছে। সব সরকারি দলই সরকার পতনের সাথে সাথে তাদের নিষিদ্ধ করার মানে ন্যায্যতাও এই আইনের দ্বারা তৈরি হবে। এবং আরেকটা যেটা বড় বিপদ, যে আপনি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করার একটা বিষয় হয়ে গেল। কারণ আপনি আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে, 5 বছর পরে কিংবা 7 বছর পরে কিংবা 3 বছর পরে আওয়ামী লীগ যদি জনসমর্থন নিয়ে এসে সরকার গঠন করে, তারাও যদি একইভাবে বিএনপি কে নিষিদ্ধ করে, তাহলে পরে এইখানে এই নিষিদ্ধ আর এই প্রতিহিংসার চক্রেই আমরা ঘুরপাক খেতে থাকবো। আপনি বলছেন যে আদালতে গেলে আহ, এই আইন টিকবে না, অথবা চ্যালেঞ্জ করলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে, তার উপর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে আদেশ সেটি অবৈধ বলে হয়তো আদেশ দিতে পারে। আহ আমাদের আদালত সম্পর্কে নতুন করে কোনো মন্তব্য করতে চাই না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। যদি সেরকম কিছু না হয় তাহলে আওয়ামী লীগের রাজনীতিটা আসলে কোন দিকে যাবে, ছোট করে যদি বলতেন 1 মিনিটে। আওয়ামী লীগের রাজনীতি তো আপনি যদি আপনি আরো 10 গুণ 50 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। বিষয়টা নিয়ে গত কয়েকদিন ধরে বেশ তুমুল আলোচনা হচ্ছিল। বিএনপি অবশেষে অধ্যাদেশটি রেটিফাই করলো, তাদের উদ্যোগেই বিল আনা হয়েছে এবং সেটি পাশ হয়েছে। এর মধ্য দিয়ে আপনার প্রতিক্রিয়াটি প্রথমে একটু জানতে চাই যে এটির কি খুব প্রয়োজন ছিল? এটি তো ডক্টর ইউনূস সরকার করেছিল, তার যে জঙ্গি শাসন বা আপনার যে শব্দ ইউনূস গং, তারা এটি করেছিল। এবং বিএনপির কাছ থেকে তো মানুষের একটু ভিন্ন ধর্মী প্রত্যাশা ছিল যে না, গণতান্ত্রিক পথে হাঁটবে। আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি প্রথমেই। ধন্যবাদ আপনাকে। পৃথিবীর কোন দেশেই এইভাবে মানে নির্বাহী আদেশে কিংবা আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করা, এরকম একটা দল যে দলটা কমপক্ষে 40% মানুষকে রিপ্রেজেন্ট করে। কারণ আপনার এটা আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেন কিংবা জাতিসংঘ বলেন কিংবা কোনোভাবেই আপনি ধরেন আহ, আহ, ডোনাল্ড ট্রাম্প তিনি যে নির্বাচিত হয়েছিলেন, দ্বিতীয় দফায় নির্বাচনের ক্ষেত্রে তিনি যখন বাইডেনের কাছে হেরে গেলেন, তখন হোয়াইট হিলে তার সমর্থকরা যে আক্রমণটা করলো এবং সেখানে তো কয়েকজন হত্যাকাণ্ডের শিকার। কিন্তু তাতে তো সেটা খুব নিন্দনীয় ঘটনা। এবং এরকম সহিংসতা আমরা পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলকে কেন্দ্র করে পাই। কিন্তু সেই জন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, কোনো কোনো ব্যক্তিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এই জিনিসগুলো তো আমরা দেখি না। তাতে করে জটিলতা আরো বেশি তৈরি। বিএনপি কে কেন এই দায়িত্বটা নিতে হলো যে আইনি প্রণোদ করে ফেললো একেবারে? এটা কি খুব বেশি প্রয়োজন ছিল? বিএনপি কি আওয়ামী লীগকে ভয় পাচ্ছে, বা আওয়ামী লীগ বিহীন একটা মাঠ তৈরি করতে চাচ্ছে আগামী দিনের রাজনীতির জন্য, যেটি ডিপ স্টেটের খেলা ছিল, যে আওয়ামী লীগ বিএনপি দুটোই মাইনাস হবে, একটা বিশেষ সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় বসাবে? এটি কি তারই কোনো এক্সটেনশন, আরেকটু সফট আকারে? আসলে অনেকগুলো বিষয় অপেক্ষা করছে। কারণ আপনি এর ভেতরে যেমনটা আমি বলছিলাম, যে বিএনপি কিন্তু তাদের তরফ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও আমরা শুনিনি এই ইউনূস সাহেবের সময়। এবং তারা কিন্তু সেটা বলেছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার বিপক্ষে। এবং আমরা যখন নির্বাচন হয়েছে তখনও কিন্তু আমরা দেখেছি যে বিএনপির তরফ থেকে ইভেন জামাতে ইসলামও আওয়ামী লীগের যে বিশাল ভোট ব্যাংক, সেই ভোটের জন্য তারা নানা রকম ভাবে চেষ্টা করেছেন। এবং সেই নির্বাচনী সভায় কিন্তু অনেকেই আপনার আওয়ামী লীগের প্রতি যথেষ্ট ইতিবাচক কথাবার্তা বলেছেন। এবং নির্বাচন হওয়ার সাথে সাথে আমরা দেখেছি কোথাও কোথাও বিএনপির যে নেতৃবৃন্দ, তাদের সহযোগিতায় আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। এবং আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে আমরা আরেকটা যে খুব নেতিবাচক এবং ধ্বংসাত্মক প্রবণতা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে আপনার উগ্রবাদী শক্তি কিংবা বাংলাদেশ বিরোধী শক্তি, তারা আওয়ামী লীগ নির্মূলের সাথে সাথে বিএনপিকেও নির্মূলের কথা তারা একদম প্রকাশ্যেই বলেছে। এবং দুটো দলকেই তারা আপনার চাঁদাবাজদের দল বলে অভিহিত করেছে, স্বৈরাচার বলে অভিহিত করেছে। এবং দুটো দলকেই তারা সেদিনও 11 দলীয় জোট জোট যে আপনার সমাবেশটা করলো, সেখানে তারা বলছে যে
72-এর যে বাকশালী সংবিধান, সেই সংবিধানের পক্ষে যারা, জাতি আজ দুই ভাগে বিভক্ত, একদিকে হচ্ছে 72-এর বাকশালী সংবিধানের পক্ষে যারা, আর যারা 72-এর সংবিধানের বিপক্ষে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে, এবং আপনার যদি এটা বিষয়টা এরকম হতো যে একটা রেজিম চেঞ্জ হয়েছে, তারপরে রাজনৈতিক আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, তাদের নিজস্ব রাজনীতি আছে, ম্যানিফেস্টো আছে, দর্শন আছে, তাদের কর্মসূচি আছে, সেটা নিয়ে তাদের ভিতরে নানা রকম মতবিরোধ হয়, তারা নানা রকম অনেক সময় সহিংসতা হয়, সেরকম কিছু হলে আমি এত বিস্মিত হতাম না। কিন্তু বিষয়টা হয়েছে যে আমাদের এখানে গণতান্ত্রিক রাজনীতির যে অভাব, এবং আমাদের এই যে বড় দুটো দলের যে পাল্টাপাল্টি এবং প্রতিহিংসার, এটার সুযোগে কিন্তু আপনার বাংলাদেশ বিরোধী উগ্রবাদী শক্তি কিন্তু শক্তিশালী হচ্ছে। এবং সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগ এবং বিএনপির তরফ থেকে কিছু কিছু নেতা তারা অন্তত ইতিবাচক কথাবার্তা বলছে, এবং আপনার বিভিন্ন জায়গাতে যারা আমরা আলোচনা করি এবং যারা সাংবাদিক, যারা সুশীল সমাজের, তারাও কিন্তু এই কথাটা বলছিলেন। এবং অনেকের প্রত্যাশা ছিল যে আপনার নির্বাচনের পরে গণতন্ত্রের স্বার্থে, বাংলাদেশের অগ্রযাত্রার স্বার্থে সবাই মিলে আমরা একটা ইতিবাচক রাজনীতি শুরু করব। কিন্তু সেখান থেকে এই ধরনের কর্মকাণ্ড, এটা ঠিক সবাই, প্রত্যেকের জন্য আমাদের একটা বিস্মিত হবার বিষয়। কারণ এরকমটা আমরা আশা করিনি। কারণ তাদের কথাবার্তা কিংবা কর্মকাণ্ডে যদি বিষয়টা এরকম হতো যে হ্যাঁ, আপনার ইউনূস সাহেবের সময়ে বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে তাদেরকে নিষিদ্ধ করা হোক, কিংবা নির্বাচনের সময় তারা আওয়ামী লীগের প্রতি যথেষ্ট রিলাক্টেন্ট ছিল, হ্যাঁ, কিংবা তার পরবর্তী আচরণেও আমরা যদি দেখতাম যে ভীষণ রকম বিরোধী, এটা আমরা জানি যে তাদের কয়েক দশকের রাজনীতি পরস্পরের বিরোধিতা করেই অগ্রসর হয়েছে, কিন্তু স্বৈরাচার বিরোধী আন্দোলনে তো তারা একসাথে কাজও করেছে। আবার বিভিন্ন সময়ে দেশের সংকট মুহূর্তে তাদের আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটা সংকট নিরসনও হয়েছে। সুতরাং রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এবং বাংলাদেশ আওয়ামী লীগ যদি আমরা বলি, তাহলে এটা তো শুধুমাত্র একটা রাজনৈতিক দল না, এটা সামাজিক শেকড় আছে, এটা সাংস্কৃতিক শেকড় আছে, এটা বুদ্ধিবৃত্তিক শেকড় আছে। তা আপনি সেইটাকে কি করে উপড়ে ফেলবেন? এবং রাজনৈতিক দল, ছোটখাটো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেও আপনার জটিলতা বেশি হয়। সেটা তো আপনার জাতিসংঘ থেকে শুরু করে আপনার পৃথিবীর যত থিঙ্ক ট্যাঙ্ক কিংবা যারা রাজনীতি নিয়ে কাজ করেন, রাজনৈতিক বিশ্লেষক, তারা হরহামেশা এই কথাগুলো বলেন যে যে রাজনৈতিক দল তাদের নিজস্ব একটা আদর্শ আছে, জনসমর্থন আছে, তারপর তাদের নিজস্ব শেকড় আছে, সেই সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ করলে আপনার সমস্যা সমাধানের চেয়ে জটিলতা আরো বেশি হয়। এবং সেই জটিলতাগুলো ইন দি লং রান আপনার যে সমাজ, রাষ্ট্র, তারপরে তার অর্থনীতি, তার রাজনীতি, সেটাকে আরো বিপদে ফেলতে। এখন আমি আসলে বিস্মিত হচ্ছি এইটার জন্য যে আপনি আজকে ধরেন যে প্রথমটা হচ্ছে যে যে আইনটা করা হলো, আমি সন্দিহান যে এটা ওয়েদার দিস ল, দিস পিস অফ ল, it is valid piece of law in terms of constitutional article. কারণ কনস্টিটিউশনাল আমরা আইনের ছাত্র হিসেবে যেটা জানি যে সংবিধান হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আইন, এবং এই সর্বোচ্চ আইনে যে মৌলিক অধিকার কিংবা মানবাধিকারের কথা বলা হয়েছে, সেটার সাথে যদি অন্য কোনো আইন সাংঘর্ষিক হয়, তাহলে পরে সেটা আপনার বাতিল হয়ে যাবে। এখন এই আইনটা যদি উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে কেউ, আমার মনে হয় সেটা টিকবে না। হ্যাঁ, ওই আপনার সংবিধান সংশোধন করে তারপরে আপনাকে সেটা প্রমাণ করতে হবে, এবং সেটাও প্রমাণ সাপেক্ষ। কারণ যেই বিতর্কটা ইউনূস সাহেবের সময় হয়েছে, যে আপনি যারা সরকারে যারা ছিলেন, অনেক শক্তি প্রয়োগ করা হয়েছে, অনেক মানুষের মৃত্যু হয়েছে, তো সেইটার ব্যাপারে যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচার করে। কিন্তু সেইটাকে বাদ দিয়ে আপনি যদি একটা দলকে নিষিদ্ধ করেন, সেটা ঠিক হবে না। হ্যাঁ, তো একইভাবে আপনি যে দলটাকে নিষিদ্ধ করবেন কিসের ভিত্তিতে? আপনি যে বলে দিলেন যে এরা এই করেছে, ওই করেছে, সেটা প্রমাণ লাগবে না। আর আপনি যদি এই যে মানদণ্ডের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, তাতে তো প্রত্যেকটা সরকারি দল যখনই তারা সরকারে ছিল এই ধরনের কর্মকাণ্ড তারা কম বেশি করেছে। সব সরকারি দলই সরকার পতনের সাথে সাথে তাদের নিষিদ্ধ করার ন্যায্যতাও এই আইনের দ্বারা তৈরি হবে।
এবং আরেকটা যেটা বড় বিপদ, যে আপনি দীর্ঘমেয়াদে বাংলাদেশকে একটা মানে পঙ্গু রাষ্ট্রে পরিণত করার একটা বিষয় হয়ে গেল। কারণ আপনি আজকে যদি বিএনপি আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করে, 5 বছর পরে কিংবা 7 বছর পরে কিংবা 3 বছর পরে আওয়ামী লীগ যদি জনসমর্থন নিয়ে এসে সরকার গঠন করে, তারাও যদি একইভাবে বিএনপিকে নিষিদ্ধ করে, তাহলে পরে এইখানে এই নিষিদ্ধ আর এই প্রতিহিংসার চক্রেই আমরা মানে ঘুরপাক খেতে থাকবো। আমরা নিজেদের দলের, নিজেদের দেশের জন্য আর কিছু করতে পারবো না। এখানে আমার মনে হয় কোনো তৃতীয় পক্ষ, মানে আমার কাছে যেটা মনে হয় যে আপনার বিএনপির ভিতরে তো সেই রাজনৈতিক প্রজ্ঞা সম্পন্ন লোকজন আছেন, এবং তারা আছে বলেই তো তারা কখনো আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলেন। কারণ ইউনূস সাহেবের সময় যদি আমরা সেটা শুনতাম এবং তার পরবর্তীতেও যদি আমরা কোনো আঁচ পেতাম, তাহলে পরে আমরা এভাবে বিস্মিত হতাম না। কিন্তু বিস্মিত হচ্ছে এই জন্য যে আপনার বিএনপির তরফ থেকে আমরা এই ধরনের কথাবার্তা শুনিনি। আর দ্বিতীয়ত হচ্ছে তাদের যারা দল পরিচালনা করেন, তাদের মধ্যে সেই রকম প্রজ্ঞাসম্পন্ন কিংবা রাজনীতি করার লোকজন তো আছেন। সুতরাং তারা এই যে আজকে যে, কারণ ক্ষমতায় থাকতে আমরা তো দেখেছি যে ক্ষমতায় থাকতে এই ধরনের আপনার উদ্ধত, তারপরে আপনার ধরেন ইররেশনাল, তারপরে ধরেন অবিমৃষ্যকারী, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরবর্তীতে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে পরিগণিত হয়। সেটা আমরা সব সরকারের সময় কম বেশি দেখি। আত্মঘাতী কেন থেকে আপনি বলছেন, বা আমরা অনেকেই বলছি যে এটি বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। আপনার কাছ থেকে জানতে চাই যে আত্মঘাতী সিদ্ধান্ত বলতে মানে আপনি কি বোঝাতে চাইছেন? বিএনপির জন্য এটি কতটা আত্মঘাতী, মানে কোন প্রক্রিয়া আত্মঘাতী? আমি যেটা মনে করি যে আপনার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি যখন বাংলাদেশে আসেন, তার কর্মকাণ্ড, তার কথাবার্তা সবকিছু মিলে একটা ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। যে তিনি কথা খুব বেশি বলছেন না, খুব পরিমাপ করে কথা বলছেন। আবার তার কথাবার্তা, তারপরে আচার আচরণ সবকিছুতে একটা নমনীয়তা, একটা বিনয় সবাই দেখলেন। কিন্তু হুট করে এসে আপনি কিছু কিছু কর্মকাণ্ড, যেটা খুব মানে ধরেন যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি তো মানে তার শিক্ষা জীবনে তিনি অল থ্রু ফার্স্ট। হ্যাঁ, তার এসএসসি, এইচএসসি, তারপর অনার্স, মাস্টার্স অল থ্রু ফার্স্ট। এবং তিনি স্পিকার ছিলেন একটা বড় দলের স্পিকার হিসেবে, এবং তার ভাবমূর্তিও খুব উজ্জ্বল। তিনি যে খুব বিতর্কিত কথাবার্তা বলেছেন সেটা কিন্তু না, খুবই স্বল্পভাষী ছিলেন এবং দক্ষতার সাথে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন 60 বছরের বয়স্ক একজন মহিলা, তাকে গ্রেপ্তার করার কোনো কারণ তো থাকতে পারে না। তারপরেই আপনি একদিন পরেই আমরা দেখলাম যে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো একটা আইন পাশ হলো। একই সময় আপনার আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি ইন্ডিয়াতে একটা সফরে রয়েছেন। হ্যাঁ, তো সবকিছু মিলে একটা বিস্মিত হওয়ার মতো বিষয়। যে কারণ আমরা যদি বিএনপির কথাবার্তা এবং আচার আচরণে ওরকম একটা আঁচ পেতাম, ইঙ্গিত পেতাম, তাহলে পরে এতটা বিস্মিত হতাম না। আমার মানে গত ইউনূস সরকারের সময়ে যে মানে যে সমস্ত কথাবার্তা হয়েছে, তারপরে ইলেকশনকে কেন্দ্র করে আমরা দেখলাম যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তাদেরকে ক্ষমতায় নিয়ে আসার দেশীয় বিদেশি নানা রকম খেলোয়াড় যারা, তারা চেষ্টা করেছেন। এবং সেই প্রেক্ষাপটে কিন্তু আমরা এই জিনিসটা, এই জিনিসের কোনো মানে ইঙ্গিত আমরা পাই। সেই জন্য আমরা ভীষণ রকম বিস্মিত হচ্ছি। এবং এই বিষয়গুলো, এই যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত আত্মঘাত। কারণ এর আগেও অনেক সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এবং আলটিমেটলি সেই ধরনের সিদ্ধান্ত তাদের মানে ইতিবাচক কোনো ফলাফল কিন্তু তাদেরকে আপনার দেয়নি। সুতরাং সেই জন্য বলছি যে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যেটি আমি শুরুতে ভূমিকাতে সম্ভবত বলছিলাম, সেটি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি। ডক্টর ইউনূসের জঙ্গি শাসন আমলে তো অবশ্যই বিরাজনীতিকরণ একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। সেই 111 সময় যে -2 ফর্মুলা, সেটি ডক্টর ইউনূসের সময় আবার এসে সেটি অনেক বেশি উচ্চারিত হলো, এবং তার মধ্যে দিয়ে একটি বিশেষ সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা বসার একটি পরিকল্পনা ডিপ স্টেটের ছিল। আপনার কি মনে হয় যে সেই ডিপ স্টেটের খেলা এখনো চলছে, এবং এটি এখন, যেহেতু তারা পূর্ণ মাত্রা সফল হতে পারেনি, আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছে সেদিক থেকে সফল হয়েছে, কিন্তু তাদের সেই নির্ধারিত শক্তিটিকে ক্ষমতা আনতে পারেনি, এখন সেই প্রক্রিয়া আবার সফল করার জন্য বিএনপিকে দিয়ে কোনোভাবে ষড়যন্ত্রের মধ্যে ফেলে
তাকে দিয়ে এই কাজটি করানো হচ্ছে যে আওয়ামী লীগকে মোটামুটি আরো দীর্ঘদিন রাজনীতির বাইরে রাখা, বিষয়গুলো কিরকম ঘটতে পারে? আমি তো মনে করি বাংলাদেশ গভীর বিপদের মধ্যে আছে, এবং আপনি নিজেই আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা তার সাক্ষাৎকার করেছেন, এবং তিনি তো স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশ একটা কলোনি রাষ্ট্রে পরিণত হয়েছে। তার সাথে দ্বিমত করার তো আমি কিছু দেখছি না। বিশেষ করে বিএনপি, আমার কাছে যে নতুন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে বিএনপির যে সরকার গঠিত হয়েছে, আমার কিন্তু অনেক ইতিবাচক আশা ছিল যে তারা সরকার গঠন করবেন এবং প্রত্যেকটা জায়গাতে খুব পরিপক্ক সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, কারণ আপনার বিএনপি তো অনেকদিন পরে ক্ষমতায় এসছে, অনেক রকম মানে প্রতিবন্ধকতা, অনেক রকম ষড়যন্ত্র, অনেক কিছু উপেক্ষা করে সেটার সামাল দিয়ে সেটাকে মোকাবেলা করে এসছে। এখন সবচেয়ে বেশি আমরা অবাক হয়েছি নতুন সরকারের ক্ষেত্রে। আমাদের যে প্রত্যাশা ছিল, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের যে নিয়োগ, আর একটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান যতক্ষণ ওখানে আছেন, মানে ততক্ষণ তো বিশ্বাস করাটা খুব কঠিন যে আপনার এই মানে সরকারটা কতটা স্বাধীনভাবে চলতে পারবে। হ্যাঁ, এবং আমরা তো এতদিন আমাদের মানে গণতন্ত্র সরকার যে খুব স্মুথ ছিল সেটা বলবো না, কিন্তু তারপরেও এখন যেরকম একটা নাজুক অবস্থার ভেতরে, এবং আমাদের প্রত্যেকটা বেশ কিছু জায়গাতে আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে আমাদেরকে আমরা তাদের কার কাছ থেকে জ্বালানি কিনবো, কার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনবো, বেশ কিছু জায়গাতে আমরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে, এবং সেটার পাহারাদার ডক্টর খলিলুর রহমানকে বসানো হয়েছে, তাতে করে এটা তো একটা কলোনি রাষ্ট্র, মানে একটা কলোনিতে পরিণত হয়েছে। এবং এটা তো এখন আমরা দেখছি যে মানে শেখ হাসিনার চেয়ে বড় দেশপ্রেমিক, মানে তিনি যে তার 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 যে দেশপ্রেম ছিল, এবং তিনি যে দেশপ্রেম নিয়ে সরকার পরিচালনা করেছেন, সেটাতে অ্যাপ্রিসিয়েট করতেই হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এই যে বাংলাদেশটা যে দীর্ঘমেয়াদে, কারণ জিওপলিটিক্যাল স্বার্থ তো আপনার মানে জিওপলিটিক্স এর যারা এখানকার নিয়ন্ত্রক, তারা তো এমন একটা সরকার চাইবে যে সরকারটা তাদের কথা অনুযায়ী কাজ করবে, না হলে পরে তাদের যে স্বার্থ সেটা তো তারা হাসিল করতে পারবে না। আপনি বলছেন যে আদালতে গেলে এই আইন টিকবে না, অথবা চ্যালেঞ্জ করলে আওয়ামী লীগ রাজনীতি ফিরতে পারবে, তাদের উপর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে আদেশ সেটি অবৈধ বলে হয়তো আদেশ দিতে পারে। আমাদের আদালত সম্পর্কে নতুন করে কোনো মন্তব্য করতে চাই না, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। যদি সেরকম কিছু না হয়, তাহলে আওয়ামী লীগের রাজনীতিটা আসলে কোন দিকে যাবে, ছোট করে যদি বলতেন এক মিনিটে। আওয়ামী লীগের রাজনীতি তো আপনি আপনি আরো 10 গুণ 50 গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে। কারণ আমরা গত 15 বছরে দেখেছি না, যে সমস্ত দলকে নির্মূল করার চেষ্টা হয়েছে, যে সমস্ত দলকে নিষিদ্ধ করা হয়েছে, তারা তো 2 গুণ 3 গুণ 5 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরে এসছে। এখন ধরেন যেটা করা হলো, তাতে আওয়ামী লীগের 6 মাস 1 বছর কিংবা বেশ কিছুদিন খুব কষ্টের ভিতরে যাবে, কিন্তু এতে করে আওয়ামী লীগের শক্তিটা আরো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, আওয়ামী লীগ তো 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরবে। আমার কথাটা হচ্ছে যে প্রত্যেকবারই যদি আমরা এরকম ভুল করতে থাকি, হ্যাঁ, যে বিএনপি কে আপনার তাদের উপর নানা রকম নির্যাতন হয়েছে, তারা অনেক শক্তিশালী হয়ে জনগণের ভোটে আবার ক্ষমতায় ফিরে এসছে। এখন তারা যদি ক্ষমতায় এসে আবার ভুল করে, আবার যদি পরবর্তীতেও যারা ক্ষমতায় আসবে তারাও ভুল করে, এই ভুলের চক্রে যদি আমরা ঘুরতেই থাকি, হ্যাঁ, তাহলে পরে বাংলাদেশটা সামনে যাবে কিভাবে? এবং বাংলাদেশকে আপনি ভারতের মতো দেশে দেখেন, তারাও কিন্তু কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবগুলো দলকে ডেকে সিদ্ধান্ত নিচ্ছে। আমরা গণতন্ত্রের কথা বলবো, গণতন্ত্রের যে বেসিক নর্মস সেটাকে অনুসরণ করব না, তাহলে বাংলাদেশটা কিভাবে এগোবে বলেন? শিরিন শারমিনকে তারা, অর্থাৎ 24-এর এই জুলাই জঙ্গি কোয়ালিশনের ভেতর থেকে ইউনূস সরকার এবং আপনার যারা যারা এর সাথে জড়িত, শিরিন শারমিনকে তাদের হাতে রাখতে চেয়েছিল যে স্পিকার হিসাবে, মানে কোনো একটা কাজে বিভিন্ন ধরনের আপনার আইনি প্রশ্ন, জটিলতা, সাংবিধানিক শূন্যতা, এই ধরনের প্রশ্ন তৈরি হয় না, তখন আপনার তাকে দিয়ে সেটা পূরণ করার জন্য তারা তাকে, আপনি যেটা বললেন যে এই এই তাকে মোটামুটি আপনার আটক করে রেখেছে। এবং তারপরে গুমের প্রশ্নটা তো আসেই, কারণ হলো যে যখন একটা রাষ্ট্রের স্পিকার, অবশ্যই কথাগুলো আমি এইভাবে বলতেও চাই না, কারণ হলো যে
সেটা পরে আসবো। আপনি যেহেতু সংক্ষেপে বলতে বললেন, সেই জায়গায় আমি শুধু এটা বলবো যে এত হাই প্রোফাইল একজন মানুষ যখন এতদিন নিখোঁজ থাকেন, কিছুই জানা যায় না, সেটা তো গুমের চেয়ে আসলে ব্যতিক্রম কিছু নয়। আর শেষ মন্তব্য যেটা করতে চাই আপনার এই সংক্ষেপে, সেটা হলো যে দেখুন, মানুষের মধ্যে একটা ধারণা জন্মেছিল যে ইউনূস যে বর্বরতা দেখিয়ে গেছে, আপনি দেখবেন এর আগে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পর্যন্ত বিএনপি, আওয়ামী লীগ, এইভাবে সরকারগুলো যখন পরিবর্তিত হচ্ছিল, একটা স্বাধীনতার পক্ষের একটা স্বাধীনতার বিপক্ষের, কেউ কিন্তু আপনার এর মধ্যে সন্ত্রাসটাকে নিয়ে আসে নাই। অর্থাৎ আদালতে একজন মানুষকে নেওয়া হচ্ছে, একজন বন্দি মানুষের উপর সন্ত্রাস করছে, এটা কিন্তু ইউনূসের আমদানি ছিল। আগে কিন্তু আমরা কখনো দেখি নাই। আমরা দেখেছি বিএনপির আমলে মির্জা ফখরুলরা, আওয়ামী লীগ সরকারের আমলে মির্জা ফখরুলরা গাড়িতে চড়ে যাচ্ছেন, তাদের সব ধরনের সম্মান দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে যে জেলে নেওয়া হতো। আবার একইভাবে এর আগেও আমরা হয়তো আওয়ামী লীগের লোকজন বা সিনিয়র নেতাদের জেলে টেলে নেওয়া, যেগুলো কখনো আমরা কিন্তু এই সন্ত্রাসটা দেখিনি। সন্ত্রাসটা আমদানি করেছে ইউনূস। তার পরবর্তীতে মানুষের মধ্যে হয়তো একটা আকাঙ্ক্ষা ছিল যে তারেক রহমান সেটা রদ করবেন, কিন্তু দেখা গেল যে তারেক রহমান নানান ধরনের ইমেজ ক্রিয়েট করে শেষ পর্যন্ত যা কিছু উনি ক্রিয়েট করার চেষ্টা করেছিলেন, এই এই শেষ পর্যন্ত স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে যেভাবে আপনার অপদস্থ করা হলো, শুধু একজন স্পিকার হিসাবে না, একজন নারী হিসাবে এবং একজন বন্দি মানুষ হিসাবে যেভাবে তার উপর আপনার, এবং তাকে বসিয়ে রেখে দুইটা পুলিশ কর্মচারী দুই পাশে দাঁড়িয়ে যেন একজন আপনার ইয়েকে, মানে একটা চোরকে ধরেছে, সেভাবে ছবি টবি তুলে তারা প্রকাশ করেছে। সব মিলিয়ে এই যে সন্ত্রাসটা তারেক রহমানও মানে কন্টিনিউ করে যাচ্ছেন, এইটা আর কি ভবিষ্যতে এদের উপর আপনার বহুগুণ হয়ে ফিরে আসবে, এতে আপনি কোনো সন্দেহ করতে পারবেন না। জি, অনেক ধন্যবাদ। আপনার এক ধরনের প্রারম্ভিক যে মন্তব্য, সেটুকু আমরা খুব সহজেই বুঝতে পারলাম। আমি এবার একটু যদি ডিপে যেতে চাই, আমরা ডক্টর ইউনূসের কথা আপনি বললেন এবং আমরাও সবাই জানি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এমন কোন উচ্চ পদস্থ হোক, মধ্য পদস্থ হোক, নিম্ন পদস্থ হোক, এমনকি সাধারণ মাঠের নেতা কর্মী যাদের সঙ্গেই আওয়ামী লীগের, শেখ হাসিনার কোন রকম একটু সম্পর্ক ছিল, কিংবা যারা জয় বাংলা বলতেন, মুক্তিযুদ্ধের কথা বলতেন, এই পক্ষে যাকে যেভাবে পেরেছেন ধরেছেন, সাবেক প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার, কেউ বাদ যায়নি। শিরীন শারমিন চৌধুরী স্পিকার এবং মাসুদ উদ্দিন চৌধুরী, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তারপরে খালেদ মামুন, এরকম কয়েকজনকে এই তারেক রহমান সরকার গ্রেপ্তার করলেন। প্রশ্নটি হলো, কেন ডক্টর ইউনূস সরকার তাদেরকে গ্রেপ্তার করতে পারেননি? যদি দেশেই থেকে থাকেন, শিরীন শারমিন চৌধুরী দেশে ছিলেন, পুলিশও বলছে যে তিনি নাকি বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিলেন। যদি গুমের কথাটি আমরা বাইরে রাখি, তাহলে ডক্টর ইউনূস এত ক্ষমতাশালী একজন মানুষ ছিলেন, কোথাও কাউকে রক্ষা দেননি। তাহলে ওনারা কেন রক্ষা পেয়েছিলেন, এটার আপনার ব্যাখ্যা কি হবে? মাসুদ উদ্দিন চৌধুরীকে ইউনূসের টাচ না করার অনেক কারণ আছে। কারণ হলো যে আপনার ইউনূসের তো মাসুদ উদ্দিন চৌধুরীর কাছে কোনো ইয়ে ছিল না। আর সবচেয়ে বড় কথা হলো মাসুদ উদ্দিন চৌধুরী যেহেতু আর্মির লোক, সেই ক্ষেত্রে আর্মির লোককে অকারণে কেউ ধরে না। তারেক রহমান আর মাসুদ উদ্দিন চৌধুরীকে ধরেছে 9/11-এর একটা প্রতিশোধ নেওয়ার জন্য। শিরীন শারমিনের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। শিরীন শারমিনকে হাতে রেখেছে ওরা, ওরা দেখে যে কোনো ধরনের আইনি বিতর্ক ইত্যাদি যেগুলো উঠে, সেগুলা হয়তো মানে সমাধান করার জন্য অস্ত্রের মুখে শিরীন শারমিন চৌধুরী একটা একটা গুরুত্বপূর্ণ আপনার একটা রোল প্লে করতে পারে। যেমন ওই রাষ্ট্রপতি চুপ্পু করেছে, এটা ছাড়া তো আমি কোনো কারণ দেখি না। আরো অনেক ধরনের কথাবার্তা চালু আছে, এই মুহূর্তে আসলে ওগুলো বলে লাভ নাই। কারণ হলো আমরা সর্বশেষ যেটা দেখলাম সেটা দেখলাম যে শিরীন শারমিন চৌধুরী কে আপনি কিভাবে তারেক রহমান প্রতিশোধটা নিবে, এটা কি আমরা কিন্তু শিরীন শারমিন চৌধুরী স্পিকার ছিলেন, ছিলেন, ওনার কিন্তু কোনো ধরনের আপনার এমন কোনো পাবলিক বক্তৃতা টক্তৃতা নাই যেটা শুনে কারো আপনার ক্ষোভ দুঃখ প্রকাশের কোনো ইয়ে আছে, তাই না? খুবই উনি উনি একজন নীরব মানুষ ছিলেন।
এবং ওনার যে রোল স্পিকার হিসাবে সেগুলোই আমরা দেখেছি, মানে ওনার পাবলিক লাইফে একজন নিরপেক্ষ মানুষ হবেন, এই হবেন, সেভাবেই তো আমরা দেখি। তার কোনো পলিটিক্যাল আপনার বক্তব্য নাই, কোনো ধরনের বাড়াবাড়ি কিছু তো নাই। ফলে এই জায়গায় আপনার এটা কোনো যুক্তিতেই মেলে না। যুক্তি অতটুকুনি যে বাংলাদেশ ওই ঘুরে ফিরে বাংলাদেশটা রাজনৈতিকভাবে বিভক্ত, এক পক্ষ চায় আর এক পক্ষের আপনার সমূলে উৎপাটন। সেইটা আসলে উৎপাটন না হোক, যতদিন বাংলাদেশের এই রাজনৈতিক আপনার মীমাংসাটা না হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে শক্তিতে যে বিভাজন, সেটা যতদিন আপনার সমাধান না হচ্ছে ততদিন আমরা এগুলো দেখতে থাকব। এবং ততদিন বাংলাদেশের মানুষের সত্যিকারের আপনার উন্নতির জন্য যে মনোযোগ দেওয়া দরকার, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন, কিন্তু দেখা গেল যে এই এই তার চেয়ে মানে এবং যেটা প্রত্যাশা ছিল যে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোকে সমাজে আপনার মর্যাদার সাথে থাকতে দিলে তারা ভালো হয়ে যাবে, সেটা কিন্তু হয় নাই। বঙ্গবন্ধুর আমলেও হয় নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ও হয় নাই। আর বর্তমানে আপনার এরা যেটা চায়, যে এরা তো চায় বিএনপি বা জামাত, তারা তো সত্যিকার অর্থে হ্যাঁ বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, আপনার তাদের সবকিছু ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ, যার অর্থ হইল পাকিস্তান তন্ত্র থেকে সম্পূর্ণরূপে আপনার বের হয়ে আসা। অর্থাৎ পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র, পৃথিবীতে খুব কম ইসলামিক রাষ্ট্র আছে। মানে আপনার সৌদি আরবিয়া কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলামিক রাষ্ট্র না। আপনার সৌদি আরবের নাম হইল কিংডম অফ সৌদি আরবিয়া, মানে সৌদি রাজতন্ত্র। পাকিস্তানের নাম হইল, মানে অফিসিয়াল নেম হল ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। আপনি ওআইসি 57টা দেশের মধ্যে এই ইরানকে পাবেন, পাকিস্তানকে পাবেন, আরো দুই একটা থাকতে পারে, কিন্তু প্রণিধানযোগ্য কোনো দেশের নামের আগে ইসলামিক রিপাবলিক নেই। এটা হয়তো মানুষ খেয়াল করে না। মানে ওআইসি 57টা দেশের মধ্যে আপনার বড় বড় দেশগুলোর মধ্যে কোনোটার সাথে ইসলামিক শব্দটা নেই, সৌদি আরব এবং ইরান ছাড়া। আমরা তো চেয়েছিলাম যে এই যে একটা ইসলামিক প্রজাতন্ত্র করেছিল, তার থেকে বের হয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র করব। এই আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের, যদি আপনি অন্য কোনো আকাঙ্ক্ষা আপনি প্রকাশ করেন, ব্যক্ত করেন, সেটা আসলে সত্য হবে না। সত্য হবে না কেন জানেন? বড় কোনো আকাঙ্ক্ষা হলে এটাই হয় যে একটা 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 ভিন্ন সংস্কৃতির রাষ্ট্র গঠন। এখন বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে, তারা সেটাকে ক্যাপিটালাইজ করে, কিন্তু ওই আকাঙ্ক্ষাটা তো বিএনপির রাজনীতির মধ্যে নাই। আর জামাত তো কোনোভাবেই চাইবে না। জামাত তো চাচ্ছে পুরোপুরি পাকিস্তানের একটা প্যারালাল রাষ্ট্র হোক, অথবা পাকিস্তানের সাথে আপনার তারা আবার মিলে যাক। তো এই অবস্থায় ইতিহাসের শক্তি আছে আওয়ামী লীগের সাথে, কিন্তু আওয়ামী লীগ শক্তি থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সেটা প্রয়োগ করলো না, করতে পারলো না। আর এদের পক্ষে তো আসলে আওয়ামী লীগের মতো শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যার পক্ষে এখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দাঁড়িয়ে যাবে। আপনি যে কোনো একটা ইলেকশন দিলে, এটা আমরা সবাই জানি, মনে করেন যে আজকে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে, ওই শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন, আওয়ামী লীগই সংখ্যাগরিষ্ঠ আসন পাবে। এই অবস্থায় বিএনপির মধ্যে অবশ্য সেই বোধ বুদ্ধি আছে, এটাও এখন আর মনে হচ্ছে না। কারণ সরকারটা, আমরা যেটা ভেবেছিলাম, আলোচনাটা একটু ভিন্ন দিকে যাচ্ছে মারুফ ভাই, বাট কথাগুলো একটু ক্লিয়ার করা দরকার। আমরা যেটা ভেবেছিলাম যে এই ইউনূসের সরকার অতি দুর্বল সরকার, ইউনূসের ডাকাততন্ত্র ঠিক আছে, চুরি ডাকাতি করছে, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজ করছে, কিন্তু তার কিন্তু কোনো শক্তি ছিল না সরকার হিসাবে। এখন দেখা যাচ্ছে নির্বাচনে এসে সবকিছু করে তারেক রহমানের সরকারও সেই দুর্বলতাই বহন করছে। এই দুর্বলতাগুলো যখন আপনার অভ্যন্তরীণ ভাবে থাকে, একটা সরকার যখন বিদেশিদের কবজায় থাকে, তখন তার মধ্যে নানান ধরনের আপনার উত্তেজনাকর সিমটম তৈরি হয়। সে আপনার যৌক্তিকভাবে আচরণ করতে পারে না। এবং তার পুরো জিনিসটাই আমরা কিন্তু দেখলাম, অনেক কিছুর মধ্যে দেখেছি আমরা, শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তারের মধ্যেও দেখছি। এবং বিএনপি তো আপনার আসলে নাজেহাল অবস্থায় আছে। নাজেহাল অবস্থায় আছে মানে আপনার রাষ্ট্র শাসনের, সুশাসনের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের নিত্যদিনের যে জীবনযাপনের যে সমস্যা, সেগুলোর দিকে তো মনোযোগ দেওয়ার মতো আকাঙ্ক্ষা হয়তো আছে, না থাকার কথা না, কিন্তু যোগ্যতাটা নাই। তো এখন আপনার ইরান যুদ্ধ তাদের একটা সৌভাগ্য নিয়ে এসে যে সবকিছুর জন্য ইরান যুদ্ধকে দায়ী করা যাবে, কিন্তু এটা তো বেশি দিন দায়ী করা যাবে না। হ্যাঁ, তখন দেখবেন যে এই সরকারের নানান ধরনের আপনার দুঃখ কষ্ট শুরু হবে।
কিন্তু আখেরে এখন আমি যেটা মনে করি, এখন আজকে যে শিরিন শারমিন চৌধুরীকে যেভাবে হেনস্থা করা হলো এবং ধারণা করা হচ্ছে শারীরিকভাবেও নির্যাতন করেছে, এই শুধু গ্রেপ্তারের সময় আপনার মব কাইন্ড অফ আপনার মব দিয়ে, কি বলে আপনার ওই ছদ্মবেশী মব দিয়ে, ঠিক ইউনুসের সময় সন্ত্রাসীরা যেটা করেনি সেটা হয় নাই, কিন্তু টোটাল জিনিসটা একটা ছদ্মবেশী মব হয়ে গিয়েছিল। তো এগুলো করে এগুলোর মধ্যে তো বোঝাই যাচ্ছে যে এই যে সরকারটা এসে এটা ইউনুসের এক্সটেনশন হিসাবেই থাকতে চায়। ওইখান থেকে তাদের উত্তরণের মনে হয় না তাদের ইচ্ছা থাকলেও কোনো উপায় আছে, পুরো পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে। এই জি অবস্থায় আওয়ামী লীগের সুষ্ঠু পরিকল্পনা দরকার। তারা যদি তাদের বিজয় যেটা হবে ভবিষ্যতে, এটা আমি নিশ্চিত অদূর ভবিষ্যতেই হবে, সেটাকে যদি তারা ভবিষ্যতে টেকসই করতে চান, সত্যিকারে বাংলাদেশের এত দুর্ভাগ্যকে যদি তারা পরিবর্তন করতে চান, তাদেরকেও ওই জায়গাটা এখনই ঠিক করতে হবে। বাংলাদেশের এই যে রাজনৈতিক বিভাজন, এইটাকে কিভাবে মোকাবেলা করবেন এবং সেই মোকাবেলার ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাধীনতা বিরোধীদের কিভাবে পরাস্ত করবেন, এবং স্বাধীনতা বিরোধীরা তাদের উপর যে কোনো অ্যাকশনকে যে আবার ইসলাম ধর্মের সাথে আপনার কানেক্ট করে ফেলেছে। অর্থাৎ আপনি যদি আজকে শফিককে গ্রেপ্তার করেন, আর মানুষ এটাকে ইসলামের বিপন্নতা হিসাবে দেখে, সেই জায়গা থেকে তারা বুদ্ধি শুদ্ধি দিয়ে কিভাবে এই দুটাকে আলাদা করবেন, যে ইসলামের অর্থাৎ জঙ্গিদের শায়েস্তা করা মানে ইসলামকে শায়েস্তা করা না, এইভাবে ব্যাপক জনগোষ্ঠীকে কিভাবে বোঝাবেন, সেই জিনিসগুলো এখন আওয়ামী লীগের মধ্যে তাদের চিন্তা ভাবনা করা উচিত। এগুলো নিয়ে তাদের অভ্যন্তরীণ পড়াশোনা করা উচিত, রিসার্চ করা উচিত, কর্মপদ্ধতি তৈরি করা উচিত, সেই দিকে মনোযোগ দেওয়া উচিত। আর স্পিকার শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তারকে আমি ব্যক্তিগতভাবে খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। অনেক গ্রেপ্তার হয়েছে, যাকেই পাবে গ্রেপ্তার করবে, কারণ এটা তো আপনার আসলে এক পক্ষ আর এক পক্ষকে ধ্বংস করে দিতে চায়। কোনো ধরনের জি সমঝোতার তো কিন্তু চিন্তা নাই। কিন্তু তারেক রহমান সাহেব এটাও বুঝতে পারছেন না যে উনি সবচেয়ে, আমি অন্য জায়গায় বলেছিলাম যে এই যে তারেক রহমান যে প্রধানমন্ত্রী হয়েছে, এটা কিন্তু তার বড় অর্জন নয়। তার বড় অর্জন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা যে তার উপর এখন এই মুহূর্তে নাই, অর্থাৎ তিনি যে যে এইটা থেকে মুক্তি পেয়ে গেছেন। কিন্তু অপরাধটা তো সংগঠিত হয়েছিল, জি এমন না যে অপরাধটা সংগঠিত না। একটা সংগঠিত অপরাধ থেকে একজন মানুষ মুক্তি পেয়ে গেল। তো সেটা টেকসই করার জন্য যে ধরনের প্রজ্ঞা নিয়ে রাজনৈতিক ফিল্ডে কাজ করা দরকার, সেটা তারেক রহমানের মধ্যে মোটেও দেখা যাচ্ছে না। এটা বিএনপির জন্য কিন্তু অশনি সংকেত। বিএনপি এখন ক্ষমতার জোরে আমাদের এসব কথাবার্তাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, কিন্তু তারা যখন দেখবে যে তাদের কর্মের ফলাফল, তাদের ভুলের প্রায়শ্চিত্ত তাদের চোখের সামনে এসে, সেদিন কিন্তু তাদের ভাবার সময় থাকবে না। জি আমি একটু, আপনি খুবই চমৎকার এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আপনি অনেকগুলো কথা যুক্ত করেছেন এবং অনেক যুক্তি দিয়েছেন, যুক্তি সম্পন্ন সূত্রগুলো আপনি ধরিয়ে দিয়েছেন। আপনার কথার সূত্র ধরেই আমি আবার একটু শিরিন শারমিন চৌধুরীর জায়গায় যেতে চাই। আমরা যদি এইভাবে বলতে পারি কি না যে এবার জাতীয় সংসদের যে প্রথম অধিবেশন যেদিন শুরু হলো, সেদিন তারেক রহমান যে যুক্তিটি দিয়ে আমাদের খন্দকার মোশাররফ সাহেবকে বসালেন কিছু সময়ের জন্য, এবং তিনি বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিলেন যে বঙ্গবন্ধু তাই করেছিলেন, তিনি মুক্তিযুদ্ধকে তুলনা করার চেষ্টা করলেন সেইখানে। আমরা আপনার কথা অনুযায়ী এবং আরো অনেকেই বলছেন, যদি কোনো সংবিধান বহাল রাখতে কিংবা সংবিধানের কোনো সমস্যা উত্তরণের জন্য যদি শিরিন শারমিন চৌধুরীকে হাতে রেখে থাকে, সেনাবাহিনী রাখুক বা যারাই রাখুক, গুম করে রাখুক, যেখানেই রাখুক, তাইলে সেদিন তো একটি মোক্ষম সুযোগ ছিল যে তাকে এনে সংসদটাকে বৈধ করা, তাকে দিয়ে অন্ততপক্ষে ওটুক সময়ের জন্য উনি এটির প্রথাগত কারণে, সাংবিধানিক কারণে তাকে দিয়ে সংসদটা বসানো এবং এরপরে তার হ্যান্ডওভার করা। সেটি কেন তারেক রহমান করলেন না? এটার কোনো আপনার যুক্তি আছে কিনা? কারণ ধরেই নিচ্ছি সেনাবাহিনী তো অন্ততপক্ষে জানতো শিরিন শারমিন কোথায় আছেন, তাইলে সেই সেনা প্রধানও তো সংসদে গিয়েছিলেন সেদিন, এবং এই প্রক্রিয়ার সঙ্গে সেনা প্রধান তো ছিলেন, তাহলে কেন সেটি হলো না? সেটা হয়নি কারণ হলো যে তারেক রহমান কোনো ধরনের প্রেশার ফিল করেন নাই যে ওটা আমাকে করতে হবে। আপনার একটা রিজার্ভ খেলোয়াড় হিসাবে রেখেছিল, কিন্তু দেখলো যে প্রয়োজন নাই, অর্থাৎ এই মুহূর্তে তার উপর কোনো ধরনের প্রেশার নাই।
সেই জন্য উনি সেটা আর করেন নাই। তো এখানে আরেকটা জিনিস আমার যেটা মনে পড়ছে, যেটা আপনার আসলে খুব গুরুত্বপূর্ণ, যেটা ভবিষ্যতে দেখবেন ফিরে আসবে, পুরো এই এই অপরাধ যেগুলো হচ্ছে এটার জন্য কিন্তু ওয়াকারের উপর বড় ধরনের আপনার বিচার হবে। কারণ হলো শিরিন শারমিনের বিষয়টা সম্পর্কে সবাই বলছে যে উনি ক্যান্টনমেন্টে ওনাকে রাখা হয়েছিল বা ইত্যাদি, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। ফলে এইগুলোর জন্য এবং শিরিন শারমিনের আজকে বিধ্বস্ত অবস্থা দেখে বোঝাই গেছে যে উনি কোনো সুখকর পরিস্থিতিতে ছিলেন না। না, ফলে জি, চেহারা দেখেই এটা বোঝা গেছে। ফলে আওয়ামী লীগের কর্মীরা কিন্তু এইসব প্রশ্নের জবাব কিন্তু ওয়াকার থেকে নিবে, তারেক রহমান থেকে তো নিবেই, কিন্তু তারেক রহমানের পেছনে তো তার একটা কিছু শক্তি আছে। এই ওয়াকারের কিন্তু যখন আপনার যখন এই সেনাবাহিনী প্রধান থেকে সরে যাবে, তার কোনো শক্তি থাকবে না। আসলে বাংলাদেশে এত কিছু অপরাধ সাধিত হয়ে গেছে, ওয়াকার আর ইউনুস এবং ইউনুসের কোন কোন এই উপদেষ্টা নামে যেসব ডাকা, এদের 14 গোষ্ঠী, 14 পুরুষ এই বাংলাদেশে কিন্তু থাকতে পারবে না। এটা কোনো যুক্তি কিন্তু পারমিট করে না। এবং আর আরেকটা জিনিস এখানে খুব আমি বলতে চাই, তৌফিক ভাই, ওয়াকারের যে এখন কোনো ধরনের আর ইউনুসের সময় যে একটা নিয়ন্ত্রণ ছিল সেটা কিন্তু ওয়াকার থাকার কথাও না। এইটাও একটা কারণ যে শিরিন শারমিন চৌধুরীকে এখন গ্রেপ্তার করলো, কারণ হলো যে রাষ্ট্র এখন মোটামুটি পুরোপুরি তারেক রহমান সাহেবের অধীনে আছে এবং সেইটা নিয়ে উনি যথেষ্ট হয়তো আপনার আত্মতুষ্টিতে আছেন, কিন্তু রাষ্ট্রটা তো সঠিক মতো চলছে না। এই রাষ্ট্রের মানুষের কত সমস্যা আপনার দেখেন, সেই সমস্যার দিকে কিন্তু কারো নজর আছে, এটা কিন্তু কেউ ফিল করছে না। আপনার এই যে আমরা যেগুলা দেখলাম, হামে মানুষ মারা গেল, বা এই যে তেলের যে সমস্যা কৃত্রিম হোক যে হোক তৈরি হলো, কোনো কিছুতে কিন্তু এগুলো আসলে মোকাবেলা করার সামর্থ্য এই সরকারটার নাই। এই সরকারটা অতিশয় দুর্বল। এবং এটা কিন্তু দেখেন প্রতিটা জিনিস আওয়ামী লীগের জন্য আশীর্বাদ। যদি একটা শক্তিশালী সরকার গঠিত করতে পারতেন তারেক রহমান সাহেব, সেই ভাই বোনই দিতে পারেন নাই। আমার কাছে কি মনে হয়, আমার কাছে মনে হয় এটা ইউনুসের যে ডাকাত তন্ত্রটা ছিল তার চেয়েও দুর্বল এই সরকারটা। এবং এইটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বিশাল সুখবর। আজ রাত 8টায় চূড়ান্ত আলটিমেটাম দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে। বলেছিলেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দাও, নইলে তৈরি থাকো প্রস্তর যুগে ফিরে যাওয়ার জন্য। কিন্তু শেষমেশ প্রস্তর যুগে ইরানকে পাঠাতে পারলেন না ট্রাম্প। তার জায়গায় ঘোষণা করলেন আর এক দফা যুদ্ধবিরতি। এটা তার 3 নম্বর না 4 নম্বর না 5 নম্বর যুদ্ধবিরতি, সেটা বলতে গেলে হিসেব করে বলতে হবে। কারণ হুমকি দেয়া আর পিছিয়ে আসা, এটা হচ্ছে ট্রাম্পের কুখ্যাত যে ম্যাডম্যান থিওরি, সেই থিওরির অঙ্গ। মুদ্রা কথা, আরও একবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প, এবার 2 সপ্তাহের জন্যে। এখন প্রশ্ন, এবারের এই বিরতি কেন, কে কি পেল, আর কে কি এই বিরতির আড়ালে নিজেদের দুর্বলতা লুকোলো। নমস্কার, খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজকের প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা মোটেও সোজা নয়। পাকিস্তান আর চীনের 5 দফা প্রস্তাবের ভেতরে আসলে শান্তির ভাষা ছিল, নাকি বড় শক্তিগুলোর আলাদা আলাদা কৌশলগত খেলা লুকোনো ছিল, সেটা দেখব এখনকার আলোচনায়। কারণ একদিকে ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে আলটিমেটাম দিয়েছেন এবং ভয়াবহ হামলার হুমকিও দিয়েছেন। আবার অন্যদিকে পাকিস্তানের অনুরোধের পর এবং চীনের ব্যাকডোর হস্তক্ষেপের পর 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করতে রাজি হয়েছেন, আর বলেছেন যে ইরানের 10 দফা প্রস্তাব চূড়ান্ত আলোচনার জন্য কার্যকর ভিত্তি হতে পারে। অথচ গত কয়েকদিন ধরে তিনি সমানে বলে আসছেন ইরানের 10 দফা প্রস্তাব মানা যায় না, ওটা বাজে কাগজের ঝুড়িতে ফেলে দিয়েছেন তিনি। এর মানে বাইরে যা দেখা যাচ্ছে সেটা যুদ্ধবিরতি, কিন্তু ভেতরে চলছে আমেরিকার সময় কেনা, চাপ ধরে রাখা, মুখ রক্ষার চেষ্টা,
আর নতুন শক্তির ভারসাম্য তৈরির লড়াই। যুদ্ধবিরতির জন্য পাকিস্তান ও চীনের 5 দফায় কি বলা আছে সেটা প্রথমে মনে রাখুন। সেখানে বলা আছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ, 1. আঞ্চলিক সার্বভৌমত্ব ইরানের সেটা নিশ্চিত করা, নিরাপত্তা নিশ্চিত করা। 3. বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ, এবং 4. হরমুজে নৌ চলাচল নিরাপদ রাখা, এবং জাতিসংঘ 5 নম্বর জাতিসংঘ সনদের ভিত্তিতে বড় ধরনের শান্তি কাঠামো গড়া, যেখানে বেসামরিক স্থাপনা আক্রমণের লক্ষ্যবস্তু হবে না। কাগজে কলমে এগুলো খুব নিরপেক্ষ শোনালেও বাস্তবে এই ভাষার মধ্যে এমন এক ধরনের অস্পষ্টতা, সবার জন্য গ্রহণযোগ্য অস্পষ্টতা রাখা হয়েছে, যাতে কেউই প্রকাশ্যে হার মানছে না, কিন্তু সবাই কিছু না কিছু লাভ তুলতে পারছে, আবার সবাই কিছু না কিছু ক্ষতিও হচ্ছে, আবার ওই যে ক্ষতি হারাচ্ছে সেটা। আর ঠিক এই জায়গাটাই পুরো গল্পের কেন্দ্র। প্রথমে দেখি কে কি পেল। চীন এই প্রস্তাবের ভেতর দিয়ে প্রথমত হরমুজ প্রণালীর নিরাপত্তা চাইছে, কারণ উপসাগরীয় অস্থিরতা জ্বালানি সরবরাহকে আঘাত করে, আর সেই আঘাত সরাসরি বৈশ্বিক বাজারের সঙ্গে চীনের অর্থনৈতিক স্বার্থেও আঘাত লাগে। দ্বিতীয়ত, বেইজিং নিজেকে এমন এক মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছে যে আমেরিকার মতো শুধু সামরিক ভাষায় কথা বলে না, বরং সংকট ঠান্ডা করতে পারে মাথা ঠান্ডা রেখে। ফলে মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রভাব কিন্তু বাড়বে। অর্থাৎ চীন যা পেল তা শুধু যুদ্ধবিরতির কৃতিত্ব নয়, বরং শান্তির ভাষা ব্যবহার করে নিজের ভূকৌশলগত ও জ্বালানি নিরাপত্তার জায়গা আরও পাকাপোক্ত করে ফেলল। পাকিস্তানের লাভ সেটাও কম নয়, কারণ এই যুদ্ধ দীর্ঘ হলে পাকিস্তানের সীমান্ত নিরাপত্তা, জ্বালানি ব্যয় এবং আঞ্চলিক অবস্থান সবকিছুর ওপর চাপ বাড়ত। কিন্তু শুধু ঝুঁকি কমানোই না, ইসলামাবাদ এখন নিজেকে এমন এক দরকারি খেলোয়াড় হিসেবে তুলে ধরতে চাইছে বিশ্বের কাছে, যার ফোন ধরতে হয় ওয়াশিংটনকে, আর যার মাটিতেই যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় বসতে পারে। খবরে প্রকাশ, পরবর্তী যুদ্ধ বন্ধের আলোচনা ইসলামাবাদে খুব শীঘ্র শুরু হতে চলেছে। সহজ করে বললে, পাকিস্তান এই সংকটকে হুমকি থেকে কূটনৈতিক সম্পদে বদলানোর চেষ্টা করছে। আমেরিকা কি পেল? আমেরিকা পেল একটি কৌশলগত বিরতি, যাতে হরমুজ প্রশ্নে পুরো অঞ্চলে বড় যুদ্ধ না ছড়িয়েও ইরানের ওপর চাপ বজায় রাখা যায়, সেইটা পেল। ট্রাম্প প্রকাশ্যে বলেছেন সামরিক লক্ষ্য তার পূরণ হয়েছে এবং দীর্ঘমেয়াদী শান্তির দিকে অগ্রগতি হচ্ছে। এই ভাষা আসলে যুদ্ধ থামানোর সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে পিছু হটা নয়, বরং নিয়ন্ত্রিত সাফল্য হিসেবে তিনি প্যাকেজ করার চেষ্টা করছেন। এই চেষ্টা যে দেশের ভেতরে ও বাইরে আদৌ কলকে পাচ্ছে না, সেটাও সমালোচকদের সমালোচনায় উঠে এসেছে। মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শক্তিশালী সমালোচনা উঠছিল ট্রাম্পের ইরান যুদ্ধ নিয়ে। ট্রাম্পের নিজের রিপাবলিকান তারই দলের সেনেটর রন জনসন সহ অনেকে বেসামরিক অবকাঠামোতে ট্রাম্পের হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করেছে। আর ডেমোক্র্যাটরা, ট্রাম্পের বিরোধী যারা, তারা তো ট্রাম্পকে অসুস্থ এবং জেনোসাইডাল বা গণহত্যাকারী মানসিকতার মানুষ বলে আক্রমণ করেছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা ট্রাম্পের ওই সেতু ধ্বংস, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস, ডিস্যালিনেশন প্ল্যান্ট ধ্বংস, এইসব জায়গায় হামলার হুমকিকে যুদ্ধ অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। ফলে প্রবল সমালোচনার মুখে এই যুদ্ধবিরতি ট্রাম্পের মুখ রক্ষার চেষ্টা ছাড়া আর অন্য কিচ্ছু নয়। আর ইরান কি পেল এই যুদ্ধবিরতিতে? আমেরিকা থেমে যাওয়ার ফলে ইরান পেল সময়, শ্বাস নেওয়ার সুযোগ, নিজের সার্বভৌমত্বের প্রশ্নকে
আলোচনার কেন্দ্রে আনার সুযোগ, এবং যুদ্ধবিরতিকে আত্মসমর্পণ করেনি ইরান, বরং নিজের শর্তে দর কষাকষি করতে পারছে, এইটাই ইরান বুঝিয়ে দিল। সারা পৃথিবীকে তারা দেখালো যে ট্রাম্পকে নত হতে হচ্ছে তাদের কাছে, আলোচনার টেবিলে বসতে হচ্ছে। ইরানের যে 10 দফা শর্তকে ট্রাম্প বলেছিল, বাদ ফেলে দিয়েছিলেন বাজে কাগজে জড়িতে, সেখান থেকে তুলে সেই শর্তের প্রেক্ষিতেই ওপরেই আলোচনায় বসতে হচ্ছে। সারা বিশ্ব দেখছে ইরান যুদ্ধবাজ ট্রাম্পকে পিছু মোড় করতে বাধ্য করেছে। এবার আসি কে কি লুকোলো সেই প্রশ্নে। চীন প্রকাশ্যে শান্তির কথা বলছে, কিন্তু আড়ালে তার বড় লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে এমন এক প্রভাবশালী ভূমিকা তৈরি করা যেখানে আমেরিকার সামরিক আধিপত্যের বিপরীতে সে দায়িত্বশীল শক্তি হিসেবে জায়গা করে নিতে পারে। অনেকটা সেই পুরনো সোভিয়েত ইউনিয়নের কায়দা, তবে মাইনাস গায়ের জোর। গায়ের জোরে চীন আসছে না। সোভিয়েত ইউনিয়ন চোখে চোখ রেখে গায়ের জোরে ভয় দেখাতো, আমেরিকাকে কোনো কাজ করতে গেলে আমেরিকাকে ভাবতে হতো। আমেরিকা চিরকাল গায়ের জোরে ঘটনার কেন্দ্রে থাকার চেষ্টা করেছে। সোভিয়েত পাল্টা জোর দেখিয়ে আটকে দিয়েছে। কিউবা দখল আটকে দিয়েছিল সোভিয়েত। 71-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আটকাতে 7ম নৌবহর পাঠিয়েছিল আমেরিকা। সোভিয়েতের পাল্টা হুমকিতে ভেস্তে যায় সে প্ল্যান, যার জন্য বাংলাদেশ আজ স্বাধীন। এরকম অজস্র উদাহরণ। আজ সোভিয়েত থাকলে ভেনেজুয়েলা থেকে মাদুরোকে তুলে আনতে পারতেন না ট্রাম্প, ইরানে এভাবে ঝাঁপাতে পারতেন না। চীন এখন সোভিয়েতের সেই ভূমিকায় যেতে চাইছে, সরাসরি যুদ্ধের পক্ষে নয়, কিন্তু সে এটাও চায় না যে অঞ্চল এমনভাবে অস্থির হোক যাতে তেল সরবরাহ, শিপিং রুট এবং বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তার অর্থনৈতিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে। তাই চীনের লুকোনো বার্তা হলো শান্তি চাই, কিন্তু সেই শান্তি এমন হতে হবে যাতে বেইজিংয়ের মর্যাদা, বাণিজ্য, শক্তির অবস্থান একসঙ্গে শক্তিশালী হয়। এই যুদ্ধের পর যে আমেরিকার যেসব আরব মিত্র দেশ, সেখানে কিন্তু চীনের ক্ষমতা বাড়বে, চীনের আধিপত্য বাড়বে। পাকিস্তানও শুধু মানবিক উদ্বেগে নড়ে ওঠেনি, সে জানে বড় শক্তির মধ্যে সেতু বন্ধন করতে পারলে তার নিজের আন্তর্জাতিক দর কষাকষির মূল্য অনেক বেড়ে যায়। দেশে অর্থনৈতিক চাপ, বাইরে নিরাপত্তা অনিশ্চয়তা, এই বাস্তবতায় ইসলামাবাদ এমন একটি ভূমিকা চাইছে যেখানে তাকে সমস্যার অংশ নয়, সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে দেখা হবে। তাই পাকিস্তান যা লুকোলো তা হলো এই মধ্যস্থতা কেবল শান্তির জন্য নয়, এটা তার আন্তর্জাতিক বৈধতা ও কৌশলগত গুরুত্ব ফেরত পাওয়ার প্রকল্প। ট্রাম্প প্রশাসনও অনেক কিছু লুকিয়েছে, কারণ বারবার হুমকি দেওয়ার পর 2 সপ্তাহের বিরতিতে তার যাওয়াটা দেখায় যে যুদ্ধক্ষেত্রে হিসেবের সঙ্গে বাজার, অর্থনীতি, জ্বালানি, মিত্রদের উদ্বেগ এবং ঘরোয়া রাজনীতির বাস্তবতা জড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ভেতরেই এই ওঠানামা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ ট্রাম্পের অবস্থান মার্চ থেকে সেই ফেব্রুয়ারির 28 থেকে এপ্রিল পর্যন্ত বেশ কয়েকবার বদলেছে। কখনো তীব্র হুমকি, কখনো যুদ্ধবিরতির ইঙ্গিত, আবার কখনো নতুন চাপ। ফলে ওয়াশিংটন যা লুকোতে চায় তা হলো এই বিরতি আদর্শিক শান্তি বা ইচ্ছার ফল নয়, বরং ব্যয় সাপেক্ষ অনিশ্চিত যুদ্ধে পুরোপুরি যেতে চায় না বলে একটি হিসেবি বিরতি দিল, পরেরটা পরে দেখা যাবে। ইরানও কেবল শান্তির ভাষা বলছে না, সে চাইছে যুদ্ধবিরতির ভেতর দিয়ে নিষেধাজ্ঞা শিথিলতা, ক্ষতিপূরণ এবং জব্দ সম্পদ মুক্তির মতো বড় রাজনৈতিক ও অর্থনৈতিক এজেন্ডা আছে তার। ইরানের বার্তা হলো, যুদ্ধ থামাতে হলে শুধু গুলি বন্ধ করলেই হবে না, ক্ষমতার সমীকরণ বদলাতে হবে, ক্ষতিপূরণ দাও। অর্থাৎ তেহরান যা লুকোলো তাহলে এই বিরতি তার জন্য মূলত সময় কেনা, শর্ত বদলানো, নতুন করে চাপ সৃষ্টি করা, করে দর কষাকষির জায়গা বাড়ানো। ইসরায়েলের হিসেব কি? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ইসরায়েল কি চায়? বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে
ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন এখনই যুদ্ধবিরতি আগেভাগে হয়ে যাবে। এটা তারা চায় না। তারা চায় সামরিক অভিযান আরো কিছু সময় চলুক, যাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে আরো গভীরভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। আরো স্পষ্ট করে বললে, ইসরায়েলের লক্ষ্য শুধু একটি সাময়িক যুদ্ধবিরতি নয়, তার বড় উদ্দেশ্য হলো ইরানকে এতটাই দুর্বল করা যে ভবিষ্যতে তেহরান আঞ্চলিক প্রতিরোধ, অক্ষ ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক সক্ষমতার আগের শক্তি, এই যুদ্ধ শুরু হওয়ার আগে তার যা শক্তি ছিল সেই শক্তি আর যেন ফিরে না পায়। কিছু রিপোর্টে এমনও এসেছে যে নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধবিরতিতে না যেতে প্রচণ্ড চাপ দিয়েছেন। তিনি বলেছেন এই মুহূর্তে থেমে গেলে ইসরায়েলের সামরিক লক্ষ্য অসম্পূর্ণ থেকে যেতে পারে। একই সঙ্গে মার্কিন শর্তের মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর এবং সমৃদ্ধকরণ বন্ধের বিষয় থাকলেও ইসরায়েলের দৃষ্টিতে এগুলো যথেষ্ট নয়, কারণ তাদের উদ্বেগ কেবল পারমাণবিক অস্ত্র নয়, তারা ইরানের সামগ্রিক আঞ্চলিক সক্ষমতা ভেঙে দিতে চায়, ইরানকে দমন করে রাখতে চায়। এই কারণে ইসরায়েলের কাছে যুদ্ধবিরতি মানে যুদ্ধ শেষ নয়, বরং পরের ধাপের আগে বিরতি, আর প্রয়োজন হলে তারা কিছু ফ্রন্টে যুদ্ধকে চালিয়েও যেতে চাইতে পারে, এবং সেটা তারা যাবে এমন খবর আসছে। এখানে ইসরায়েল কি পেল? একদিকে যুক্তরাষ্ট্র এখনো ইরানের উপর চাপ ধরে রেখেছে, ইউরেনিয়াম ও সমৃদ্ধকরণ প্রশ্নকে আলোচনার কেন্দ্রে রেখেছে এবং সামরিক বিকল্প পুরোপুরি সরিয়ে দেয়নি। কিন্তু কি পেল না? পেল না নিশ্চিতভাবে সেই দীর্ঘযুদ্ধ, যা ইসরায়েলের মতে ইরানের শাসন ব্যবস্থাকে আরো গভীরভাবে নাড়িয়ে দিতে পারে। তাই ইসরায়েলের লুকোনো হতাশা হলো ওয়াশিংটন কৌশলগত বিরতি নিচ্ছে, কিন্তু তেল আবিব হয়তো এখনো কাজ শেষ হয়নি, হয়তো নয়, তারা নিশ্চিতভাবে মনে করছে যে উদ্দেশ্য নিয়ে তারা লড়াইতে নেমেছিল সেই উদ্দেশ্য এখনো সফল হয়নি। সামনে কি হতে যাচ্ছে তাহলে? এখন বড় প্রশ্ন, আগামীতে কি হতে চলেছে। প্রথমত, ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরুর কথা এসেছে, যা দেখায় এই 2 সপ্তাহকে সবাই বাস্তব পরীক্ষার সময় হিসেবে দেখছে। দ্বিতীয়ত, এই বিরতি টেকসই হবে কি না তা অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালী কতটা নিরাপদভাবে খোলা থাকে, ইরানের 10 দফা প্রস্তাবের কোন অংশগুলো আলোচনায় জায়গা পায়, এবং ওয়াশিংটন তার চাপের রাজনীতিকে সামরিক হুমকি থেকে রাজনৈতিক সমঝোতায় কতটা রূপান্তর করতে পারে তার উপর। তৃতীয়ত, ইসরায়েল এই প্রক্রিয়াকে পুরোপুরি নিজের কৌশলের সঙ্গে না মেলাতে পারলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যেও কত দূর যাওয়া হবে প্রশ্নে মত পার্থক্য বাড়তে পারে এবং বাড়বে। চতুর্থত, ইরান যদি এই বিরতিকে ব্যবহার করে শর্ত কঠোর করে, আর আমেরিকা যদি এটাকে ব্যবহার করে নতুন চাপের কাঠামো তৈরি করে, তাহলে 2 সপ্তাহ পরে আবারও হুমকি, আবার যুদ্ধবিরতি, নানা রকম প্রস্তাব এই চক্রাকারে ফিরে আসতে পারে। আর সবচেয়ে বাস্তবসম্মত পূর্বাভাস হলো এটা চূড়ান্ত শান্তি নয়, বরং একটি সাময়িক জমাট বাঁধা বিরতি, যেখানে চীন চায় স্থিতি, পাকিস্তান চায় আন্তর্জাতিক ভূমিকা, আমেরিকা চায় নিয়ন্ত্রিত চাপ, আর ইরান চায় দর কষাকষির জায়গা, আর ইসরায়েল চায় অসমাপ্ত সামরিক লক্ষ্য পূরণের জন্য সময়টাকে সেও কাজে লাগাবে। সুতরাং আজ যা যুদ্ধবিরতি বলে দেখা যাচ্ছে তা আসলে শান্তির চুক্তি নয়, এটা হলো 5 পক্ষের 5 রকম স্বার্থকে অস্থায়ীভাবে এক টেবিলে বসিয়ে রাখা। প্রশ্ন হলো, এই টেবিল কি সত্যি আলোচনার টেবিল হবে, নাকি এটা শুধু পরের দফার চাপ সৃষ্টি, হামলা এবং আরো বড় দর কষাকষির আগে একটুখানি বিরতি? আর মধ্যপ্রাচ্যের ইতিহাস বলছে এখানে যুদ্ধ থামা আর যুদ্ধ শেষ হয়ে যাওয়া দুটোই এক কথা নয়। তবে শেষ বিচারের দাঁড়িপাল্লায় চাপালে আমেরিকার এই 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে লাভের পাল্লা যত না আমেরিকার দিকে, তার থেকে অনেক বেশি ইরানের দিকে। ইরান বুঝিয়ে দিয়েছে
আমেরিকা তার নিজের প্রয়োজনে যুদ্ধ থামাতে আপাতত এগিয়ে আসছে, বাধ্য হচ্ছে। সুতরাং ইরান এখন এই পয়েন্টেও, এখানেও পয়েন্টে এগিয়ে গেল, এই মুষ্টিযুদ্ধের ময়দান হলে বলা যায়। আপাতত এখানেই রাখছি।